দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব আগামী 25-26 অর্থ বছরের যে বাজেট আসছে সেই বাজেটের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বারভিডার মহাসচিব রিয়াজ রহমানকে। জনাব রিয়াজ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং প্রথমে শ্রদ্ধা করে শহীদ আমাদের যে শহীদ হয়েছিল যারা, তাদেরকে আমি সালাম জানাই এবং তাদের রুহের মাগফিরাত জানাই। জি, আমরা আলোচনার শুরুতে আমরা বাজেট নিয়েই তো কথা বলবো। তো সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পর একটি বিশেষ পরিস্থিতিতে তো এবারের বাজেটটি হতে যাচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিচ্ছে, যে অন্যান্য সময় আমরা কি দেখি, বাজেটটি জাতীয় সংসদে হয়, কিন্তু এবার তো সংসদ নেই, সেজন্য বাজেট হয়তো বা হবে টেলিভিশনের পর্দায়। পাশাপাশি এই বাজেটটি ঘোষণা হবে সম্ভাব্য হয়তো 2 তারিখে, 2 জুন বাজেট ঘোষণা হতে পারে। তো এই যে একটি বিশেষ পরিস্থিতিতে যে বাজেটটি হতে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন একজন ব্যবসায়ী হিসেবে? আমি ব্যবসায়ী হিসেবে খুবই ইতিবাচক দেখছি এবং এটা একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এসেছে এই সরকার। তো আমি মনে করি যে যেখানে যেখানে বৈষম্য আছে সেইগুলি দূর হবে এবং একটা ব্যবসায়িক বান্ধব একটা বাজেট আসবে আমাদের জন্য, এটাই আমার প্রত্যাশা। জি। তো আপনারা তো ব্যবসায়ী, ব্যবসায়ীদের তো সবসময় একটা কনসার্ন থাকে বাজেট আসলেই, যে ভ্যাট ট্যাক্সের চাপ কোথায় কোথায় পড়ে বা কি হয়। তো এবার তো নিশ্চয়ই বাজেট হওয়ার আগেও আপনারা সরকারের সাথে নানানভাবে আলোচনা করেছেন এবং এনবিআর চেয়ারম্যানদের সঙ্গেও আপনারা কথা বলেছেন। তো সব কিছু মিলে আপনারা কেমন প্রত্যাশা করছেন? ধন্যবাদ। আমরা যেই সব এনবিআর চেয়ারম্যান বলেন, সব জায়গায় আমরা আমাদের এই গাড়ি ব্যবসায়ীরা কিন্তু ভ্যাট ট্যাক্সের সমস্যা নিয়ে জর্জরিত বেশ কিছুদিন যাবৎ। হুম। এবং এই ভ্যাট ট্যাক্সটা আসলে একদম আমাদের জন্য খুবই একটা মারাত্মক ইস্যু। সো আচ্ছা। আমি আশা করি যে সরকার এই বিষয়টা দেখবেন এবং কিভাবে ব্যবসায়িক মহলের সাথে কথা বলে এটা কিভাবে দ্রুত সুরাহা করা যায় এই বিষয়ে তারা দেখবেন। আচ্ছা। রিয়াজ ভাই, আপনাকে আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। সেটি হচ্ছে যে আপনারা তো যে গাড়িগুলো ইম্পোর্ট করেন, সেগুলো তো বেশিরভাগই হচ্ছে জাপান থেকে আপনারা ইম্পোর্ট করেন। তো বাংলাদেশে নতুন গাড়ি বেশি ইম্পোর্ট হয় নাকি পুরনো গাড়িই বেশি ইম্পোর্ট হয়? অর্থাৎ ৫ বছরের পুরনো, যেটাকে আমরা রিকন্ডিশন গাড়ি বলি, যেটা আপনারা শোরুমে সেল করেন। তো কোনটা বেশি হয় এবং সেটার বাজারটা আসলে কী রকম? বা এইটা অর্থনীতিতেই বা কতখানি ভূমিকা রাখছে? ধন্যবাদ। আপনি দেখবেন আমাদের এই জাপান থেকে এই ইম্পোর্টটা স্বাধীনতার পর থেকে হচ্ছে এবং প্রায় এই শিল্পটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি। জি। এই জাপান থেকে ডোমেস্টিক মডেলটা, এটা প্রায় 50 বছরের শিল্প এবং এটা সিংহভাগই ঢাকা শহরে যত গাড়ি দেখবেন সিংহভাগই আমাদের জাপানি ডোমেস্টিক মডেল গাড়ি। এই জন্য কিন্তু ঢাকা শহর দেখবেন একটা খুব সুন্দর পরিবেশে গাড়ি দেখবেন অন্যান্য বিভিন্ন শহর থেকে। এবং আমি যেটা মনে করি যে বারবিডার ব্যবসায়ীদের একটা বিশাল ভূমিকা আছে। এই ঢাকা শহর বলেন, বাংলাদেশের আনাচে কানাচে আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেখবেন আমাদের এই জাপানি গাড়ি দাবিয়ে বেড়াচ্ছে। এটার একটা মূল কারণ হচ্ছে আপনি দেখবেন যে গাড়িগুলি নট অনলি আমরা 5 বছর পর্যন্ত আনার সুযোগ আছে আমাদের, কিন্তু দেখা যায় এই গাড়িগুলি আসার পর আপনি 25 থেকে 30 বছর অনায়াসে এই গাড়িগুলি চলে। এবং এই গাড়ি শুধু আমরা শুধু ব্যবহার করছি না, গ্রামে গঞ্জে ইভেন আপনার বিভিন্ন বিয়েবাড়ির অনুষ্ঠান, ওয়ার্কার আনার জন্য, গার্মেন্টস আনার জন্য, গার্মেন্টসের লোক আনার জন্য এই গাড়িগুলি ব্যবহার হচ্ছে। এবং এই গাড়ির সাথে কিন্তু শুধু আমরা জড়িত না, এই গাড়ির সাথে প্রায় লক্ষ লক্ষ লোক জড়িত। কিভাবে জড়িত আমি আপনাকে বলি। আমাদের যে গাড়ি বিক্রি করে আমরা এটা না, এই গাড়ির থেকে কিন্তু সরকার প্রতি বছর একটা ট্যাক্সও পাচ্ছে, ফিটনেস বলেন, ট্যাক্স টোকেন বলেন। এবং দেখা যায় যে ব্র্যান্ড নিউ গাড়ি যেটা বলেন, এই ব্র্যান্ড নিউ গাড়ি 2 থেকে কিছুদিন চলার পর, 2-3 বছর চলার পর দেখবেন বিভিন্ন প্রবলেম আসতে পারে মেবি। তো দেখা যায় আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি ঢাকা শহরের বাইরে গিয়েছেন কোথাও এই গাড়ি নিয়ে, সেখানে যদি এই গাড়িটা নষ্ট হয়, সেখানে আপনি তখন কি করবেন? মানে একদম ব্র্যান্ড নিউ গাড়ির কথা আপনি বলছেন। জি, জি, জি। পার্শ্ববর্তী দেশ বা বিভিন্ন জায়গা থেকে যেগুলো আসতেছে, ওয়ারেজ একটা জাপানি গাড়ি আপনি সহজে তো নষ্ট হয় না, বাট আপনি দেখবেন যে কোথাও যদি কোনো প্রবলেম হয়,
সেখানে টেকনাফ হোক, তেঁতুলিয়া, মানে ঢাকা শহরের বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে হোক, এটার স্পেয়ার পার্টস ইজ অ্যাভেলেবল। এটার আপনার যারা কারিগর, তারা দক্ষ কারিগর। এটা যেটা আমি বললাম যে এই শিল্পটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি। তো সেইটা আপনি সবসময় আপনি কোথাও না কোথাও এটা ব্যাকআপ পাবেন। সো এটা আমি মনে করি যে এটা এর সাথে লক্ষ লক্ষ লোক জড়িত, এর সাথে আপনার কারিগর জড়িত, যেটা আমরা বলি ওয়ার্কশপ, এটা যারা স্পেয়ার পার্টস বিক্রি করে তারা জড়িত। এটার সাথে আবার দেখবেন আমরা গাড়ি বিক্রি করার পর যারা ভোক্তা, তারা 5, 7, 8, 10 বছর পর চালানোর পর দেখবেন তারা কিন্তু গাড়িটা সেল করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা সেল করে আবার একটা নতুন গাড়ি কিনে, তারা রিকন্ডিশন গাড়ি। সেক্ষেত্রে দেখা যায় যে ওই যে গাড়িগুলি বিক্রি করতেছে সেটার জন্য আরেকটা কিন্তু গ্রুপ আছে, তারাও কিন্তু কর্মসংস্থান পাচ্ছে এবং তারা বিক্রি করার পরে এটা বিভিন্ন ঢাকা শহর বলেন, মফস্বল বলেন, সব জায়গায় তারা বিক্রি করে। এই গাড়িগুলি আবার ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। তো একটা গাড়ি আপনি, এই গাড়ি জাপানি গাড়িগুলো একটা ইকোনমিক ভ্যালু আছে এবং আপনি 5, 7, 8 বছর পর বিক্রি করার পরও কিন্তু একটা ভালো রিসেল ভ্যালু পাচ্ছেন। না, এই জন্যই তো আমরা দেখি যে জাপানি গাড়ি তো বাংলাদেশে সবচেয়ে বেশি চলে। জি, এটার জন্য আমি বলি আমাদের একটা ইকোনমিতে মাঝে মাঝে এখন নতুন অন্যান্য দেশ থেকেও গাড়ি আসছে। জি আসছে, বাট আমার সরকারের কাছে অনুরোধ রইল যে আমরা এই যেহেতু একটা আমরা কিন্তু ব্র্যান্ড নিউর সাথে কিন্তু আমাদের একটা বৈষম্য আছে। জি, যে কর বৈষম্যের কথা আপনারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন। জি, এটা অনেক দিন ধরে চলে আসছে। নট অনলি কর, রেজিস্ট্রেশন থেকে শুরু করে, শুল্কায়ন থেকে শুরু করে সব দিকে আমাদের রিকন্ডিশন জাপানিজ গাড়ির থেকে এই ব্র্যান্ড নিউর সাথে একটা বৈষম্য আছে। আমি মনে করি এই বৈষম্যটা দূর হওয়া খুব জরুরি। কেমন বৈষম্য একটু উদাহরণ দিয়ে? এটা রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব জায়গায় বৈষম্য। এটা সরকার আমাদের সাথে যদি বসে এটা কিভাবে সুন্দর করে সুরাহা করা যায়, আমরা সেই বিষয়ে তাদেরকে সাহায্য করতে চাই এবং এটা সরকার অভিজ্ঞ লোক আছে, তারাও যদি একটু স্টাডি করে। না, মানে আপনি যেটি বলছিলেন যে একটা ব্র্যান্ড নিউ গাড়ি এবং রিকন্ডিশন গাড়ি, এটার মধ্যে আপনাদের বৈষম্য আছে করের দিক থেকে, শুল্কায়নের দিক থেকে, এমনকি রেজিস্ট্রেশনের দিক থেকে। তা আপনার কাছে আমি জানতে চাই যে একটি নতুন গাড়ি যখন, ব্র্যান্ড নিউ গাড়ি যখন নিয়ে আসা হচ্ছে, তখন তার শুল্কায়ন কিংবা রেজিস্ট্রেশন ফিটা আসলে কত থেকে কত হয়, আর রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে কত হয়? জি, একটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখা যায় তারা 25 থেকে 50,000 টাকা করে আপনার সুবিধা পেয়ে যায়, আর বিভিন্ন এটা গাড়ি ভেদাভেদে। আরেকটা জিনিস দেখবেন, এই বৈষম্যর কথা বলে আসতেছি আমরা সব সময়, আপনারা একটা সরকারি সংস্থা বা সরকার যখন কিনে গাড়ি, তখন দেখবেন ওই জায়গায় দরপত্র যখন চাওয়া হয় তখন ব্র্যান্ড নিউ শব্দটা জুড়ে দেওয়া হয়। আচ্ছা, তো দেখা যায় সেই ক্ষেত্রে দেখা যায় কি, একটা ব্র্যান্ড নিউ গাড়ি যখন কোটেশন জমা পড়ে বা ইয়া হয়, সেখানে কিন্তু আপনার কোয়ালিটি এবং সেই জিনিসটা কিন্তু খুব একটা এনশিওর করা হয় না, শুধু ব্র্যান্ড নিউ আর কিছু স্পেসিফিকেশন দেওয়া হয়। আপনি দেখবেন একটা জাপানি গাড়ি প্রত্যেকটা কিন্তু উন্নত এবং আরামদায়ক এবং প্রত্যেকটা একটা দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব। সবচেয়ে বড় কথা হলো বিভিন্ন দেশে, পৃথিবীর অনেক দেশে দেখবেন জাপানি গাড়ি এক্সপোর্ট হচ্ছে, জাপান থেকে ইম্পোর্ট করতেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে যুক্তরাজ্য, অনেক দেশে তো এটার বয়সসীমাই নাই, বিকজ তারা এইটা। আমরা আলোচনাটা অন্যদিকে আমরা একটু পরে যাব। আপনি যে কথাটা বললেন যে সরকার অনেক সময় বিভিন্ন প্রকল্পের জন্য কিংবা সরকারি কাজে তারা গাড়ির টেন্ডার দেয় এবং সেটা ব্র্যান্ড নিউ গাড়ি, তাই তো আপনি বলছেন? জি জি। তো দেখা যাচ্ছে যে সেই সরকার কেন আসলে ব্র্যান্ড নিউ গাড়ি টেন্ডার করে, কেন রিকন্ডিশন নয়? এটা দেখা যায়, আপনি দেখবেন বিভিন্ন প্রকল্পে যদি যান, দেখা যায় কিছুদিন চলার পর এই গাড়িগুলি অ্যাকচুয়ালি পরিস্থিতি আপনারা বিভিন্ন অফিসে যেয়ে দেখতে পারবেন এটার অবস্থাটা কি, গাড়িগুলি এটার স্পেয়ার পার্টস, বলছি যে এটা কিন্তু একটা মনোপলির মতো অবস্থা। আচ্ছা, ওই স্পেয়ার পার্টস কিনতে গেলে কিন্তু ওই কোম্পানি যারা এই গাড়িগুলি সাপ্লাই দিচ্ছে তারাই দিচ্ছে এবং 4 বছর 5 বছর মেবি কিছুদিন পরেই দেখা যায় গাড়িগুলি অকেজো হয়ে যাচ্ছে এবং আবার পুনরায় দেখা যায় যে আবার টেন্ডার করে আবার গাড়ির দরপত্র চাওয়া হয়। তার মানে আপনি বলছেন যে ব্র্যান্ড নিউ গাড়ি যখন ইম্পোর্ট করা হচ্ছে এবং কেউ যখন কিনছে, সেটা সরকার হোক কিংবা ব্যক্তি হোক, তখন যারা গাড়িগুলো ইম্পোর্ট করছে তাদের কাছেই পরবর্তীতে রিপেয়ার পার্টসের জন্য যেতে হচ্ছে এবং ঠিকঠাক করার জন্য যেতে হচ্ছে, যেটা রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে হচ্ছে না। রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে তো সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে, আনাচে কোনাচে। তো আপনার কি মনে হয় যে এই যে তারপরেও ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার ক্ষেত্রে কিংবা সরকারের কাজে ব্যবহার করার ক্ষেত্রে এটার কি কোনো পলিটিক্যাল ইকোনমি আছে? আমি বলি আমার মনে হয় এটা সরকারের দৃষ্টি দেওয়া উচিত এই বিষয়ে, বিকজ আপনি এটাকে মূল কারণ হচ্ছে আপনি একটা গাড়ি কিনলেন, আপনি যদি এই গাড়িটা যদি মিনিমাম 15 বছর 20 বছর যদি না চালাতে পারেন, আপনি বারবার কিনতেছেন। আমি মনে করি এই সরকার
সাশ্রয়ের দিকে নজর দিবেন এবং একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করা উচিত, যেখানে আপনি কম্পিটিশন থাকবে, যেখানে আপনি সরকারও দেখবে যে এই গাড়িগুলি অ্যাকচুয়ালি যাচাই বাছাই করে যে অ্যাকচুয়ালি এর ইকোনমিক ভ্যালু কত, এর দীর্ঘায়িত্ব কত। আমি এইজ নিয়ে কনসার্ন না, আমি কনসার্ন হচ্ছে কোয়ালিটি নিয়ে, পরিবেশ বান্ধব কিনা, এর লাইফ স্প্যান কত, কয় বছর গাড়িটা চলতে পারে, এর এর রিসেল ভ্যালু কেমন। দেখা গেল সরকার 5 বছর গাড়িটা চালানোর পর আপনি যখন সেল করবেন, যেরকম আমরা করতেছি যারা ভোক্তা, যারা দেখবেন যে ওই সরকারি সংস্থার যিনি আছেন হেড বা যারা উপর লেভেলে আছেন, তার পরিবার কিন্তু দেখবেন যে একটা জাপানি গাড়ি, একটা আরামদায়ক গাড়ি কিন্তু ঠিকই ব্যবহার করতেছেন, কারণ উনি জানে যে একটা 5 বছর 7 বছর চলার পর আপনি এই গাড়িটা সেল করলে কিন্তু আর কিছু টাকা ভরলে কিন্তু আপনি আরেকটা গাড়ি কিনতে পারতেছেন। সেই ক্ষেত্রে ব্র্যান্ড নিউ ক্ষেত্রে কিন্তু এটা সুযোগ নাই। আচ্ছা, এই সুযোগ নাই কিভাবে? আপনি নিজেই দেখেন, কিছুদিন চলার পর আপনি আজকে কিনলেন, 1 বছর পরে গাড়িটা যদি বিক্রি করতে যান, এর অবস্থাটাকেই দেখেন। তো আমি মনে করি সরকারের এই দিকে দৃষ্টি দেওয়া উচিত এবং এই যে বৈষম্যর কথা বলতেছি, এটা দূর হওয়া উচিত এবং এটা আমরা কাউকে মনোপলি করতে দেওয়া উচিত না। সেখানে একটা বাজার প্রতিযোগিতা থাকা উচিত, একটা ওপেন মার্কেট থাকা উচিত। জি, রিয়াজ রহমান, আমি আপনার কাছে আরেকটি মানে প্রশ্ন উত্তর জানতে চাইবো। সেটি হচ্ছে যে এই যে আমরা তো দেখি যে প্রতিনিয়তই তো ব্র্যান্ড নিউ গাড়িও বাংলাদেশে আসছে, রিকন্ডিশন গাড়িও আসছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিন্তু ঢাকার রাস্তায় ব্র্যান্ড নিউ গাড়িগুলো বেশি দিন দেখা যায় না। ব্র্যান্ড নিউ গাড়িগুলো কেন বেশি দিন দেখা যায় না? সেই গাড়িগুলো আসলে কোথায় যায়? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটি নেব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি আগামী অর্থ বছরের বাজেট নিয়ে এবং বাংলাদেশের রিকন্ডিশন গাড়ির যে খাত, সেই খাতটির নানা সমস্যা সম্ভাবনা নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স এবং ডিলার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব রিয়াজ রহমান। রিয়াজ রহমান, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম, এই যে বাংলাদেশে ব্র্যান্ড নিউ গাড়িও তো আসে, কিন্তু ঢাকার রাস্তায় দেখা যাচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি বেশি দেখা যায় না, শুধুমাত্র রিকন্ডিশন গাড়িই চোখে পড়ে। তো আমার কথা, প্রত্যেক বছরে বছরে যে ব্র্যান্ড নিউ গাড়িগুলো আসছে, সেগুলো আসলে দিন শেষে কোথায় যাচ্ছে তাহলে? এটার উত্তরটা ভোক্তারা যারা আছে তারাও দিতে পারবে, কারণ তারা কিছুদিন চলার পর কিন্তু এটা মেনটেনেন্স কস্ট এত হাই হয়ে যায়। এবং সবচেয়ে বড় প্রবলেমটা কি, আমি যেটা আপনি পূর্বে বললাম, যে কোনো একটা দূরে আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া বা ঢাকা, বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে কিন্তু জাপানি ডোমেস্টিক মডেলের গাড়ি আপনি নিশ্চিন্তে ব্যবহার করে আপনি কিন্তু একটা ব্যাকআপ সার্ভিস পাবেন। জি, কিন্তু এই গাড়িগুলি কোথাও প্রবলেম হলে কিন্তু আপনি ওই ডিলার বা যারা স্পেশালাইজড ওয়ার্কশপ, ওইটা ছাড়া কিন্তু সুযোগ নাই। আচ্ছা, খুবই এটা দুরূহ ব্যাপার। এবং এটা লাস্টে দেখা যায় যে আপনি এটা, আমার হিসাবে দেখা যায় যে কিছুদিন ব্যবহার করার পর এটা বাসাবাড়ির গ্যারেজে, ভোক্তারা বাসাবাড়ির গ্যারেজে পড়ে থাকে, অথবা তারপর কিছুদিন পর দেখা যায় যে এটা আসলে ধোলাই খালে ভাঙারি হিসেবে বিক্রি হয়ে যায়। কারণ এই গাড়িগুলি কিন্তু আপনি নিজে, যারা ভোক্তা, যারা ইউজ করছেন এই গাড়িগুলি, তাদের কাছেও আপনি জিজ্ঞেস করে পাবেন যে অ্যাকচুয়ালি রিসেল ভ্যালু এটা যে এমন একটা অবস্থা হয়ে যায় পরবর্তীতে যে এটা অ্যাকচুয়ালি এর কোনো ইকোনমিক ভ্যালু বলে কিছু আর থাকে না, যেগুলি আপনি। এবং বাংলাদেশে আমি বারবার বলি যে বাংলাদেশ যেন এই ডাম্পিং কারে যেন পরিণত না হয় এইসব নিম্নমানের গাড়ির। এবং আপনি জাপানি গাড়ি যেগুলি বলি, ডোমেস্টিক মডেল আমরা যেটা বলি, সেটা অনেক উন্নত। এবং জাপানে, নট অনলি জাপান, এই গাড়িগুলি কিন্তু সারা পৃথিবীর একটা সুনাম আছে। যে যে আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে যে আমরা দেখি যে বাংলাদেশে এখন যে সমস্ত গাড়িগুলো ইম্পোর্ট হয়, সেগুলো বেশিরভাগ মানে 5 বছর পর্যন্ত পুরনো গাড়ি বাংলাদেশে ইম্পোর্ট করার সুযোগ রয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে সেটি যাতে 10 বছরের পুরনো গাড়িও যাতে আপনারা ইম্পোর্ট করতে পারেন। তো আসলে কেন এই দাবিটা চাচ্ছেন? বাংলাদেশের যে অবকাঠামো, সেটা কি এত পুরনো গাড়ি কি চলার জন্য যুগোপযোগী? ধন্যবাদ। আমি একটু আগে বললাম আপনাকে, পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যেখানে গাড়ি আপনার ম্যানুফ্যাকচার হয়, সেখানে কিন্তু বাংলাদেশের থেকে প্রায় 3-4 গুণ গাড়ি ইম্পোর্ট হচ্ছে। আচ্ছা, ইম্পোর্ট হচ্ছে সেখানে। এটা কারণটা আপনি বুঝতে হবে যে আপনি ডিমান্ড আছে, আপনি তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর আপনি থাকতে হবে। আপনার যখন ডিমান্ড থাকবে তখন আপনি, কেন ডিমান্ড থাকবে?
আপনি আমরা কি নিউজিল্যান্ড বা আমি বললাম অস্ট্রেলিয়া বা আপনি থাইল্যান্ড মালয়েশিয়ার থেকে আমরা উন্নত দেশ হয়ে যাচ্ছি? না। না, অবশ্যই না। আমরা আমাদের সেই এক্সাম্পলগুলি দেখতে হবে যে আসলে পার্শ্ববর্তী দেশ বা ওখানে কি হচ্ছে। আপনি দেখবেন এই যখন আপনি ৫ বছর পুরাতন গাড়ি আমাদের থাকতেছে তখন কিন্তু আমাদের অকশন আমরা যেখান থেকে গাড়ি কিনি বা ইয়াতে কিনি অকশন হাউসগুলিতে সেখানে কিন্তু ২০-২১ কোভিডের পর কিন্তু গাড়িগুলি ম্যানুফ্যাকচার কম হয়েছিল আচ্ছা। এবং ওই সময়ে গাড়ি ম্যানুফ্যাকচার কম হওয়াতে কিন্তু গাড়ির প্রোডাকশন কম হয় জাপানে। এই ক্ষেত্রে দেখা যায় যে ওই অকশন হাউসে গাড়িগুলি কম উঠছে এবং গাড়ির কম্পিটিশন দেখা গেল আমি কেনার জন্য আমার সাথে সারা পৃথিবীতে এখানে অকশন হচ্ছে অনলাইনে, সেই জন্য গাড়িগুলির দাম বাড়ে। এবং আমরা চাচ্ছি যে বাংলাদেশ যেহেতু গাড়িগুলি দীর্ঘস্থায়ী, পরিবেশ বান্ধব এবং পৃথিবীর অনেক উন্নত দেশে গাড়িগুলি যাচ্ছে, সো বাংলাদেশ যদি এটা একটু বয়সসীমা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের মোটামুটি আমরা অনেক গাড়ি আমরা বাংলাদেশে সাপ্লাই দিতে পারবো কম মূল্যে, যেটা অকশনে দেখা যায় যে কমে পাওয়া যায়। এবং স্পেশালি কমার্শিয়াল ভেহিকেল বলেন, ঢাকা শহরের রাস্তা আপনি নামলেই পরে দেখবেন যে অবস্থা কি, এই যে বাস, পিক আপ, ট্রাক, এটা কবে শেষ হবে? এই চিত্রটা কবে আমাদের যদি এই সুযোগটা করে দেওয়া হয় যে স্পেশালি আমরা চাচ্ছি যে যেভাবে আমরা প্রাইভেট গাড়িগুলি যেভাবে আমরা সুন্দর সুন্দর গাড়ি এনে এই চিত্রটা পাল্টে দিয়েছি, সেক্ষেত্রে আমরা বাস, ট্রাক, পিক আপ একটু বয়স যদি বাড়ে দেয়, এটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল ভেহিকেল আমরা আসছে। এই প্রশ্ন আমি একটু পরে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে যদি ১০ বছরের পুরনো পর্যন্ত গাড়ি যদি আমরা ইম্পোর্ট করা যায় তাহলে আপনি যেটি বলছেন যে কম দামে পাওয়া যাবে। তার মানে এতে করে তো তাহলে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ও হবে। জি, আমি সেটাই বলছিলাম যে আমরা কিছুটা কম মূল্যে জাপান থেকে গাড়িগুলি কিনতে পারবো এবং আমাদের রিজার্ভের যে ডলার সাশ্রয় হবে এবং দেখবেন ডলার আমাদের কম লাগছে এবং সরকার কিন্তু রাজস্বও পাচ্ছে বেশি। এইটাও দেখতে হবে সরকারকে। এবং গত ১ বছরে আমরা যেটা দেখেছি যে আমাদের ইম্পোর্ট কিন্তু এইসব কারণে ইম্পোর্ট কিন্তু অনেক কমেছে এবং ডিমান্ড কিন্তু আছে। কিন্তু আমাদের মেইন যারা গাড়ির ভোক্তা তারা হলো মধ্যবিত্ত। প্রতি মাসে দেখা যাচ্ছে যে ডলারের ইয়েনের কারণে ডলার আপনার স্ট্রং হচ্ছে, ডলার থেকে ইয়েন স্ট্রং হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় প্রতি মাসে আপনার ডিউটি বাড়ছে। তো এখানেও আমি মনে করি একটা ফিক্সড ডিউটি যদি করা যেত অথবা একটা সরকারের সাথে বসে কিভাবে সুরা করা যায়, কারণ দেখা গেল আমাদের গাড়ি ব্যবসায়ীরা খুব সীমিত লাভে গাড়িগুলি বিক্রি করে। তো দেখা যায় পরের মাসে যে যদি দেখা যায় ৬০,০০০, ৭০,০০০, ৫০,০০০ টাকা যদি একটা বা ১ লাখ টাকা যদি গাড়িতে একটা ডিফারেন্স হয়ে যায়, তো উনি তো লসে পড়ে যায়। এবং এই গাড়ির মূল ক্রেতাই আমি বারবার বলতেছি যে মধ্যবিত্ত ফ্যামিলি। তো এই আমাদের এই জাপানিজ গাড়ির থেকেই কিন্তু মধ্যবিত্ত পরিবার গাড়ি কেনার একটা সুযোগ পাচ্ছে। জি, তো রিয়াজ ভাই আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। সেটি হচ্ছে যে আমরা তো দেখি যে আপনারা যে গাড়িগুলো বাংলাদেশে ইম্পোর্ট করেন বেশিরভাগই আসলে কার, মাইক্রোবাস এগুলো। কিন্তু কথা হচ্ছে যে কমার্শিয়াল যে ভেহিকেলগুলো সেগুলো কেন বাংলাদেশে মানে বেশি পরিমাণে ইম্পোর্ট হচ্ছে না? তো সেক্ষেত্রে বাজেটে আপনারা সেটির ব্যাপারে আপনারা দাবি করবেন কিনা, এই ব্যাপারে আপনাদের কি দাবি আছে? তবে সেই প্রশ্নের উত্তরটি শুনবো, তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাজেট নিয়ে। যে আপনাকে আরেকবার স্বাগত আমাদের আলোচনায়। যে আমি বিরতির আগে প্রশ্ন করেছিলাম আপনার কাছে যে আপনারা এখন চাচ্ছেন যে শুধু কার নয়, এটা যে কমার্শিয়াল যে ভেহিকেলগুলো আছে সেগুলো আপনারা ইম্পোর্টের সুযোগ চাচ্ছেন বেশি করে, এবং পাশাপাশি যে মাইক্রোবাস আছে তার সম্পূরক শুল্ক আপনারা প্রত্যাহার চাচ্ছেন। সেটি আসলে কেন? ধন্যবাদ। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে যে হায়েস্ট মাইক্রোবাসটা সেটা ১২ থেকে ১৫ সিট হয়। জি, সেটা জনগণের গাড়ি আমরা বলি। জি, সেই গাড়িটা মেইনলি মূলত ব্যবহার হয় আপনার বিভিন্ন অফিসের স্টাফ আসে। আমি নিচে আপনাদের ইয়াতেও দেখলাম অনেক মাইক্রোবাস রাখা, এবং আপনি দেখবেন এটা অ্যাম্বুলেন্সও ব্যবহার হচ্ছে। তো এটা কোনোদিনও এটা আমি লাক্সারি গাড়ি আমি মনে করি না। এটা জনগণ এবং বিভিন্ন গ্রামে গঞ্জে দেখবেন এই গাড়িগুলি ভাড়া হয় এবং অনেক মানুষের জীবিকা এটা নির্ভর করে। তো এটা যেরকম আপনি পরিবহন সেক্টরেও কেউ উপকার করছে, এখান থেকে আমি মনে করি সাপ্লিমেন্ট
সাপ্লিমেন্টারি ট্যাক্সটা তুলে দেওয়া উচিত। এবং কমার্শিয়াল ভেহিকেলে যে কথা বললেন, আমি তো যদি এটা বয়স বাড়ানো হয়, আপনি জাপানে অ্যাকচুয়ালি আমরা আপনার যে মূল্যে আমরা কিনতে হয় 5 বছরের কমার্শিয়াল গাড়িগুলি, জাপানে এই গাড়িগুলি এত টেকসই, এই গাড়িগুলি সহজে অকশনে আসে না, আসলে এমন দাম হয় যে এই গাড়িগুলি আসলে কিনে বাংলাদেশে আনাটা আমাদের সেই মানে ফিজিবল হয় না। তো এটা যদি বয়স বৃদ্ধি করা হয়, তখন কিন্তু আমরা জাপানি এই বাস পিক আপ বেশি করে আসবে, কমার্শিয়াল গাড়িগুলি কম দামে আসবে, আমরা সাপ্লাই দিতে পারবো। কম দামে আসলে ভোক্তারা এই গাড়িগুলি ক্রেতারা কিনতে পারবেন কম মূল্যে। তখন দেখবেন একটা এই যে বাস, ভাঙাচুরা বাস, কোনোটা ছাদ খুলে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, লক্কর ঝক্কর মারা, কমার্শিয়াল ভেহিকেল দেখবেন পিক আপ মেরে দিছে হাইওয়েতে, এই নিম্নমানের গাড়িগুলি, এগুলা কিন্তু আস্তে আস্তে কিন্তু উঠে যাবে সব দিক থেকে একটা ভালো উঠে যাবে। তখন দেখা যাবে আপনি একটা সিএনজি বেবি, আমার আশ্চর্য লাগে, একটা সিএনজি ঢাকা শহরে বেবি ট্যাক্সি নাকি 16 থেকে 18 লাখ টাকা বিক্রি হচ্ছে। তো দেখা যাবে যে আপনি যদি এই কমার্শিয়াল গাড়িগুলি যে আসে, বাসগুলি যদি আমরা, বাসের যারা মালিক আছেন তখনও তারা আগ্রহ পাবে যে না ঠিক আছে, কম মূল্যে আমরা বাস পাচ্ছি, তারা রিপ্লেস করবে। এটাকে মেরামত করে বারবার মেরামত করতেও তো টাকা খরচ হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো উন্নত মানের জাপানি গাড়ি উনি আনার পর উনিও জানে যে এই জাপানি গাড়ি যদি সে বাস বা পিক আপ বা ট্রাক যদি আসে, সেটা কিন্তু সে একটা মিনিমাম 15 থেকে 20 বছর চালাতে পারবে আরামে, নিঃসন্দেহে। এবং এটা পরবর্তীতে কিন্তু একটা বিক্রিও করা যাবে, রিসেলের একটা মার্কেট থাকবে। জি, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আলোচনার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এখন তো বিশ্বব্যাপী আমরা দেখছি যে ইলেকট্রিক গাড়ির একটা জয় জয়াকার এবং হয়তো ফিউচারটা তাই। তো সেক্ষেত্রে জাপানের আসলে ফিউচারটা কি, জাপানি গাড়ির ফিউচারটা কি, তারা আসলে কি নিয়ে ভাবছে? ইলেকট্রিক গাড়ি মাঝে খুব জনপ্রিয় হয়েছিল, বাট জাপান বলেন, বিভিন্ন বলেন, ইলেকট্রিক গাড়ি থেকে তারা সরে আসতেছে। আচ্ছা। এবং নতুন ফিউচার হচ্ছে হাইড্রোজেন কার। এবং আপনি ওই যে আগে কমার্শিয়াল ভেহিকেলটা বললেন, ওখানে আমি একটু যোগ করতে চাই, আমরা এমন একটা ভিশন দেখতে চাই যে দেখা যায় যে একটা আপনার গ্রামের একটা ফার্মার, আমি ভিয়েতনামে, থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় দেখেছি যে ওই ফার্মারের ওই গ্রামে একটা ছোট পিক আপ আছে, সেই পিক আপে করে সে সরাসরি কিন্তু মার্কেটে চলে যাচ্ছে। এই যে হাত বদল, এই হাত বদল কিন্তু দেখা যায় যে পণ্যের মূল্য অনেক বৃদ্ধি করে, সেই সুযোগটা আর থাকছে না। আপনি যদি কম মূল্যে যদি আমরা যদি একটা পিক আপ দিতে পারি তাদেরকে, দেখবেন ওই গ্রামের ওই মফস্বলের লোক কিন্তু একটা পিক আপ, সে কিন্তু আর এই ইয়াতে পড়বে না, মধ্যস্বত্বভোগীদের মধ্যে আর পড়বে না, ডাইরেক্ট দেখবেন যে একটা ড্রাইভার নিয়ে কিন্তু স্ট্রেট চলে যাচ্ছে। সো পার্শ্ববর্তী দেশ যদি করতে পারে, এই সুযোগটা পেয়ে তারা যদি পারে, আমি কিন্তু এই স্বপ্ন দেখি যে একটা কৃষক সে তার পণ্য নিয়ে সরাসরি নিয়ে আসতে পারবে। আর ইলেকট্রিক গাড়ির কথা, জি, ইলেকট্রিক গাড়ির যে বিষয়টা এখন নতুন ফিউচার হচ্ছে আপনার হাইড্রোজেন ভেহিকেল। এটার মূল কারণটা হচ্ছে বিভিন্ন দেশে দেখা গেছে যে নিম্নমানের ইভি গাড়ি ঢুকে যাওয়াতে সেখানে তারা চার্জিং ক্ষেত্রে আগুন ধরে গেছে, অথবা দেখা যাচ্ছে যে এটা অনেক অনেক দেশে আছে, আপনি দেখবেন যে আর্টিকেলে লেখা হচ্ছে যে ডাম্পিং কারে পরিণত হচ্ছে দেশ ইভি ক্ষেত্রে। উন্নত গাড়ি আসলে এটা ভিন্ন ইস্যু, বাট ইভি ক্ষেত্রে জাপানেও এটা ডিসকারেজ করা হচ্ছে অনেক ক্ষেত্রে। ওই রকম তারা হাইড্রোজেনে চলে যাচ্ছে, হাইব্রিডে আছে এখনো তারা। প্রিয়াস গাড়ি একটা উদাহরণ, যে চলছে তো চলছেই, 20 বছর হয়ে যাচ্ছে প্রিয়াস গাড়ি, টয়োটা প্রিয়াস, যেটা এটা কোনো আপনার সমস্যা নাই। এটা ওরা জাপান কিন্তু সব সময় ওরা একটা স্টেজে থাকে। দামগুলো কেমন হবে হাইড্রোজেন গাড়িগুলো? এটা এখন মাত্র ওরা চালু করতেছে, এটাই ফিউচার সামনে। তো আমার মনে হয় সামনে জাপান যখন চালু হবে, আমরাও এটা খুব শিগগিরই দেখব, বাংলাদেশেও আস্তে আস্তে এটা জাপান থেকে চলে আসবে এবং এটা পরিবেশ বান্ধব। আবারও বলি, জাপানি গাড়ি, জাপান সরকার ডোমেস্টিক মডেল যেই গাড়িগুলি তৈরি করে, সেই গাড়িগুলি সেই ফিচার্সগুলি তারা দিয়েই তৈরি করে, যেন রোড সেফটি, এনভায়রনমেন্ট এবং দীর্ঘস্থায়িত্ব, এই তিনটা বিষয় তারা কোনোভাবে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। এই কারণে বিশ্বের সব দেশ কিন্তু এই সুযোগগুলি নিচ্ছে। আমরাও চাই যে সরকার, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা চাই যে সরকার যাতে আপনাদের এই বিষয়গুলো আমলে নেয় এবং সামনে যে বাজেট সরকার করতে যাচ্ছে, এই বাজেটে এই বিষয়গুলো যাতে অন্তর্ভুক্ত থাকে এবং বাংলাদেশে জাপানিজ রিকন্ডিশন গাড়ির বাজারটি যাতে আরও সম্প্রসারিত হয়, সে ব্যাপারে নজর যেন থাকে, আমরা সেই প্রত্যাশা করছি। তো আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাই। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।